প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল সম্পর্ক অনেকদিন ধরেই, কিন্তু গত 10ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিষেধাজ্ঞা, বাংলাদেশের র্যাবের বর্তমান এবং সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে ঘিরে হঠাৎ করেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে একটু টানাপোড়েন, আলোচনা, তোলপাড় নানা রকমের। বাংলাদেশ সরকার শুরুতে বেশ কড়া প্রতিক্রিয়াই দেখিয়েছিল, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা দিয়েছে। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পরে তার টেলিফোন কথার পরে যে উনি বলছেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বাংলাদেশের অসন্তোষটা বোঝাতে পেরেছেন। আর গত বিজয়ের 50 বছর উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিন থমসন বলেছেন যে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট এবং গর্বিত। ঠিক যেই র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে যেই টানাপোড়েন তৈরি হয়েছিল, গত কয়েকদিনের দুই পক্ষের আলাপ আলোচনায় বিষয়টা একটু যতটুকু বুঝতে পারছি, আমি জানি না বিশেষজ্ঞরা আছেন তারা হয়তো বলবেন যে কিছুটাকে একটু আবার থিতি এসেছে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে বলেই মনে হচ্ছে। যদি আমি অত বিশেষজ্ঞ নেই, বিশেষজ্ঞদের কাছ থেকে শুনবো। আমরা আজকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো। এই যেমন যে অনুষ্ঠানটির কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে, সেখানে সেই ডিন থমসনে বলেছেন যে আগামী বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র 50 বছর পূর্তি হবে সম্পর্কের, সেই গুরুত্বপূর্ণ মাইলফলকের দিকে তাকিয়ে আছেন তারা, এবং আমরা সামনের দিকেই তাকাতে চাই। যদি অনেকে বলছেন যে মার্কিন এই নিষেধাজ্ঞার সাথে কিছুটা মানে জিওপলিটিক্যাল ব্যাপার স্যাপারও আছে, মার্কিন চীন সম্পর্কের সাথেও এই নিষেধাজ্ঞার কোনো যোগসূত্র আছে কিনা সেটা নিয়েও নানা রকমের আলাপ আলোচনা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে কেউ নেই, যথারীতি করোনার কারণে এখন সবাই বাসা থেকে যুক্ত হতে কমফোর্ট ফিল করেন, আমরাও সেই কমফোর্টটা তাদের দিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন, আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লাইলুফার ইয়াসমিন, এবং আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আমি সৈয়দ ইশতিয়াক রেজাকে দিয়ে শুরু করতে চাই। বাকি সবাই একদম বিশেষজ্ঞ, আর আমরা যারা সাংবাদিকতা করি তাদেরকে সব বিষয়েই কিছু না কিছু মানে জানাশোনা থাকতে হয়। আমি ইশতিয়াক রেজাকে একটু নিরপেক্ষ অবস্থান থেকে একটু বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন এবং সর্বশেষ অগ্রগতিটা একটু রেজাবের কাছ থেকে জেনে আলোচনাটা শুরু করতে চাই। জনাব ইশতিয়াক রেজা, দুঃখিত, ইশতিয়াক রেজা যুক্ত হয়েছিলেন কিন্তু তার সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে আছে আপাতত। আমরা পরবর্তীতে তার সাথে যুক্ত করব। আমি তাহলে অনুষ্ঠানটি শুরু করি মোহাম্মদ তৌহিদ হোসেনকে দিয়েই। তিনি পররাষ্ট্র সচিব ছিলেন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক যেহেতু উনি একদম ডিপ্লোম্যাটিক জায়গা থেকে দেখেছেন, বুঝেছেন, তার কাছ থেকেই সর্বশেষ আপডেটটা একটু জেনে নিতে চাই। মোহাম্মদ তৌহিদ হোসেন। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন কি? জি, শুনতে পাচ্ছি, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে দুটো দেশের মাঝে তার মাঝে অনেকগুলো দিক থাকে, অ্যাসপেক্টস যেটাকে বলা হয়। একটা ইস্যু নিয়ে যদি সমস্যা সৃষ্টি হয় তার মানে এই না যে সার্বিকভাবে সম্পর্ক খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে বা খারাপ হয়ে যাবে। আর যুক্তরাষ্ট্র হচ্ছে এমন একটি দেশ যার সাথে সম্পর্ক খারাপ করা কিন্তু আসলে প্রায় কেউই এফোর্ড করতে পারে, আমরা তো ডেফিনেটলি পারি না। আমাদেরকে অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে সেই ভালো রাখার জন্য একেবারেই এগোবে না এমনও কোনো কথা। আপনারা দেখুন যে একটা পদক্ষেপ নেওয়ার পরেই কিন্তু আবার দেখা গেল যে কিছু ভালো ভালো কথাবার্তা আসছে। তার মানে অবশ্য এই নয় যে তারা যে এই মানে অবস্থানটা নিয়েছিল র্যাব এবং র্যাবের কিছু পার্সোনালের ব্যাপারে, র্যাবের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে, শুধু 7 ব্যক্তির বিরুদ্ধে নয়, সেটা যে একেবারে কেটে গেছে তাও কিন্তু না। যেহেতু একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভালো ভালো কিছু কথা বলেছেন, তাতে করে সমস্যাটা দূর হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। দুটো পাশাপাশি চলছে।
একটা কথা আপনারা বলছিলেন যে এর কিছু জিও স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল কারণ থাকতে পারে, এটা খুবই সম্ভব। একটা সিদ্ধান্ত যখন কোনো একটা দেশ নেয়, বিশেষ করে আরেকটা দেশের বিপরীতে, তখন সেখানে অবশ্যই কিছু না কিছু রাজনীতি জড়িত থাকে। রাজনীতির বাইরে তো কোনো কিছুই না। তো আনুমানিক আমরা মনে করছি যে যেহেতু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এসেছিলেন আমাদেরকে একটু চীন বিরোধী তাদের যে একটা জোট, যেটা সেখানে আমাদেরকেও টেনে নেওয়া যায় কিনা সেটা দেখার জন্য। আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করতো যে তারা এই জোটে যোগ দিতে পারবো বা যোগ দেবো, কারণ তারা খুব ভালো করেই জানে যে আমাদের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে আছে, সেটা খুবই গভীর এবং সেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কাজেই চীনকে সরাসরি বিরোধিতা বা শত্রুতামূলক একটা অবস্থানে চীনের বিরুদ্ধে চলে যাওয়া বাংলাদেশের পক্ষে কোন অবস্থাতেই সম্ভব না। এইটুকু উপলব্ধি নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের যারা পররাষ্ট্রনীতি দেখে তাদের আছে। তারপরেও চাপ একটা এটা হতে পারে, এবং চাপে কাজ হবে না জেনেও কিন্তু একটু চাপ দেওয়া হয় অনেক সময় যে এই চাপে কাজ হবে না, কিন্তু তবু আমরা একটু চাপে রাখলাম, এটা একটা সম্ভাবনা হতে পারে। এই কারণেই আমি মনে করি যে এই এই ঘটনার কারণে যে আমাদের দু দেশের সম্পর্ক খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং একটা অচলাবস্থার সৃষ্টি হবে, এটা আমি মনে করি না। আমাদেরকে আরো বেশ কিছুদিন দেখতে হবে যে সম্পর্কটা কোন দিকে এগোয়, তখন আমরা আসলে বুঝতে পারবো যে প্রকৃতই কোন দিকে যাচ্ছে। একটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে যে র্যাবের বিরুদ্ধে যেগুলি অভিযোগ এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্ষিক যে রিপোর্ট বেরোয় হিউম্যান রাইটস সংক্রান্ত, সেখানে কিন্তু এই ধরনের ঠিক র্যাবকে না বলে অতটা হয়তো সরাসরি সবসময় আক্রমণ করা হয় না, কিন্তু এ ব্যাপারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রিজার্ভেশন আছে এটা কিন্তু প্রতি বছরই থাকে, এবং যথারীতি এটা আমাদের একটা সিস্টেম আছে যে যখন বলে তখন আমরা বলি যে না এগুলি সত্য না, আমাদের আমরা চেষ্টা করছি যাতে সব ঠিকঠাক থাকে। এটা একটা রুটিন ছিল, রুটিনের থেকে একটু ব্যত্যয় হয়েছে এবার এই ঘটনাটা, যে কয়েক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জি, জনাব তৌহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জেনারেল রশিদ, আপনার কাছে একটু জানতে চাই, র্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগের কথা তৌহিদ হোসেন বলেন, এবং মার্কিন নিষেধাজ্ঞা তো আছেই, কিন্তু হ্যাঁ কিছু অভিযোগ আমরা মানছিও, কিছু অভিযোগ আছে, কিন্তু র্যাবের তো আবার অনেক অনেক বড় 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 কাজ আছে, বিশেষ করে জঙ্গি দমনে, মাদকের বিরুদ্ধে, আইন শৃঙ্খলার উন্নয়নে র্যাবের দীর্ঘদিনের কিছু কাজ আছে, এবং র্যাবের উন্নয়নে মার্কিন সহায়তা আমরা বিভিন্ন সময় পেয়েছি, র্যাবের নানা রকমের পারস্পরিক সহযোগিতাও ছিল। এই একটি ঘটনা, যেটি তৌহিদ হোসেন বললেন যে একটি ঘটনা দিয়ে আসলে পুরো সামগ্রিক পারস্পরিক সম্পর্ককে বিবেচনা করা ঠিক হবে না, কিন্তু তবু আমি যদি শুনি ধরো র্যাবের কথা বলি, এই নিষেধাজ্ঞা কি র্যাবের যেই কাজ করছে তারা, বা যে অগ্রগতি, তাদের যে সাফল্য, সেখানে কি তাদেরকে একটু ডিমোরালাইজ করবে, বা মানে এরকম কোনো ব্যাপার কি, বা এটা এই ক্ষতিটা কাটিয়ে ওঠার উপায় কি? নিঃসন্দেহে এই এই অনুমান করা ঠিক হবে না যে একটি অভিযোগ এসেছে বা একটি দেশ একটা রিয়াক্ট করছে সেটির উপর একটা বাহিনীর মনোবল নির্ভর করবে। এখন আমরা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্কের যে গভীরতা বা একটি সুসম্পর্ক রক্ষা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যেমন আমাদের কিছু ইন্টারেস্ট আছে, পার্টিকুলারলি যে আমেরিকা ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট বায়ার অফ আওয়ার আরএনজি, অ্যাবাউট $5 বিলিয়ন মতো তারা বাই করে সম্ভবত। তো সেক্ষেত্রে আমাদের এই চলমান, এবং তারাও কিছু এক্সপোর্ট আমাদের এখানে করে, টেকনোলজি অ্যান্ড আদার ক্যাপিটাল মেশিনারিজ, তুলা, এগুলো আছে। এখন এই যে বিনিয়োগের যে বিষয়টি আছে, তারাও কিন্তু আমাদের এখানে একটা লার্জেস্ট ইনভেস্টর, এফডিআই ইনভেস্ট করে। তো সেক্ষেত্রে স্বার্থ দুই দেশেরই আছে। এখন হচ্ছে যে একটা ন্যাশন স্টেট বাংলাদেশ যখন জন্ম নেয়, তখন যদি আমি মনে করি তখন তো অনেক রাষ্ট্রই বিরোধিতা করেছিল, তো তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও ছিল। তো সেক্ষেত্রে সেটিকে উতরিয়ে বাংলাদেশ তাদের স্বাধীনতা লাভ করবে। এখন ন্যাশন স্টেটের সমস্যা হলো যে সেই স্টেটের যে ডিসিশন মেকিং, যে সভারেন পাওয়ার, সেই পাওয়ারকে যদি কোনো ব্যাপারে এক্সটার্নাল কোনো কান্ট্রি এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সেখানে হচ্ছে প্রশ্নটা এসে যায়, সেখানে এই সম্পর্কের বিষয়টা টানাপোড়েন শুরু হয়। তা আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে এই নিষেধাজ্ঞাতে আমি যেটা আউটকাম বলছি, সে আউটকাম হচ্ছে মনে হয় আমার কাছে, হয়তো অ্যাম্বাসাডার তৌহিদ আরো ভালো বলতে পারবেন,
কারণ হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লেভেল অফ এনগেজমেন্ট এটি বোধহয় একটু কমে গিয়েছিল তাদের এক্সপেকটেশনের চেয়ে। এখন আপনি এক্সপেকটেশনটাকে যদি লেভেল অফ এনগেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনাকে ইস্যু ক্রিয়েট করতে হবে। তো ডিপ্লোম্যাটিক ওয়েতে অনেক ইস্যু ক্রিয়েট করার অনেক অবস্থা আছে, সেই একটা ইস্যুটা হওয়ার পরে এখন আমাদের এনগেজমেন্ট অনেক বেড়েছে। আমার মনে হয় এইখানটাই তারা হয়তো এক্সপেক্ট করেছে অন দ্য আদার ইস্যু টু হ্যান্ডেল। এর আগে তো উনি কিছু বললেন যে জিও পলিটিক্যালি চায়নার বিরুদ্ধে বাংলাদেশকে কতটুকু ব্যবহার করতে চেয়েছে, বাংলাদেশ কতটুকু রাজি হয়েছে, কতটুকু যাবে, তো এগুলো হচ্ছে এক্সপেক্টেড যে বাংলাদেশ চীনের বিরুদ্ধে যাবে না। তো সেটিকে যদি আপনাকে যাওয়াতে হয় তাহলে এটা কন্টিনিউয়াস একটা ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট লাগবে দুই সরকারের মধ্যে। তো সেক্ষেত্রে সেটি যদি কমে যায় তাহলে সেটিকে উঠাতে হলে কোন একটা ইস্যু লাগাতে হবে, সেটা একটি ইস্যু। এখন আমি যদি আরেক দিক থেকে চিন্তা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেটি কল্পিত হোক বা আসল হোক, সেখানে সেই অভিযোগগুলো আপনার অপরাধ নিয়ন্ত্রণ এবং জঙ্গি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা, যেটা আপনি শুরুতে বলেছিলেন, বড় ধরনের ভূমিকা আছে। এখন এরকম একটা এলিট ফোর্স তৈরি করাও একটা দেশের পক্ষে কিন্তু খুব সহজ না। আমরা দেখেছি এলিট ফোর্স তৈরি করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট সহযোগিতা করেছে। তখন এটি জঙ্গি বিরোধী তাদের যে গ্লোবাল ওয়ার অন টেরর সেই পলিসিতে আমাদের যে কাউন্টার টেরোরিজম কোঅপারেশন এটি অনেক বড়। তো সেখান থেকে এটি গড়ে উঠেছে। এখন এখানে যে অভিযোগগুলো হিউম্যান রাইটস কন্ডিশনে আনা হয়েছে, এখন এই কন্ডিশনটাকে যদি আমি গ্লোবালি যদি এটা কম্পেয়ার করি যে এরকম ধরনের অভিযোগ কত দেশের বিরুদ্ধে আছে বা কত দেশের এরকম নিরাপত্তা বাহিনী যে অপারেশন করে তার ভেতরে কতটুকু তারা হিউম্যান রাইটস থেকে ডেভিয়েট করে। হিউম্যান রাইটস ইজ এ বিগ ক্যানভাস, এটিতে আমি বুঝি। এই বিগ ক্যানভাসে আপনি কাউকে যদি ফেলতে চান এই জালের ভিতরে আটকাতে পারবেন সহজেই, অতি সহজেই। তো সেখানে স্পেসিফিক হতে হবে যে আমরা কোনটাকে হাইলাইট করছি কোনটাকে করছি না। বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমি যদি দেখি, সেটি হচ্ছে এরা হিউম্যান রাইটস এর প্রতি খুব যত্নশীল ছিল। আমাদের সংবিধানে হিউম্যান রাইটস এর যেটি মূল যেটাকে আমরা ঘোষণা বলি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ দ্য হিউম্যান রাইটস, তার ভেতরে 30টা ধারা আছে, আমাদের সংবিধানে এটি সন্নিবেশিত আছে। আমি যেখানে গুরুত্ব দেব সেটি হচ্ছে যে কোনো একটি বাহিনীর যদি একক কোনো ব্যক্তি কোনো কিছু করে থাকে যেটা আইনের বাইরে গিয়ে করে থাকে, সে তাকে আইনের আওতায় আনা যেতেই পারে। কারণ রাষ্ট্র তাকে কখনো বলছে না যে তুমি রাষ্ট্রে আইনের বাইরে যাও। তো সেক্ষেত্রে আমি ওই জায়গাটায় খুঁজতে চাবো যে রাষ্ট্র হিসেবে কোনো বাহিনী প্রধান বা কোনো সরকার প্রধান এরকম কোনো নির্দেশনা দিচ্ছেন কিনা যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়। তো সেক্ষেত্রে আমরা সেই উপস্থিতিটা দেখছি না, আমরা গ্রাউন্ড লেভেলে কিছু বিতর্ক দেখছি। তো সেক্ষেত্রে গ্রাউন্ড লেভেলের বিতর্ক হলে এটি হচ্ছে আমাদের যে ঘাটতি হয়। এখানে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আমাদেরকে সহযোগিতা করবে যাতে এই ঘাটতি আমরা কাটিয়ে উঠতে পারি। তো আগেও করেছে এবং আগামী দিনেও করবে, সেটি আমাদের প্রত্যাশা। কিন্তু যখন আপনি একটা পীড়ন বা যেটাকে আমরা হেজিমনি বলি, আপনি এটা চাপ দেবেন, তৈরি করবেন, তখনই হিউম্যান রাইটস, যেটা আমাদের ন্যাশনাল স্টেটের যে ভ্যালুজ আছে সেটি যখন আক্রান্ত হচ্ছে তখনই দেশের প্রতিক্রিয়া হচ্ছে। এগুলি একটি বিষয়। আরেকটি আমি ছোট করে বলতে চাই, সেটি হচ্ছে এই ঘটনার পরে বাংলাদেশের দিকে যে সংযুক্তি কি এবং এটা কেউ ক্যাপিটালাইজ করতে চাচ্ছেন সরকারের বিরুদ্ধে বা সরকার ডিনায়াল মোডে আছেন, এই যে একটা আভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাব ফেলে এরকম কোন ঘটনা যদি বৈদেশিক কোন শক্তি করে, সেটিকে ধরে নেওয়া যায় আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। সেখানে সবাইকে সতর্ক থাকতে হবে। আমার মনে এই সতর্কতার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে দেশের বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট লাগবে। এটিকে গুরুত্ব আপনি লেভেলকে অনেক হাই করতে পারেন, কিন্তু উৎপীড়নের জায়গাতে গেলে পারে বাংলাদেশের 71 সালে যে অবস্থা ছিল আজকের অবস্থা ওই রকম নেই। এবং এই উৎপীড়িত হলে পারে বা বাংলাদেশের সাথে সে ট্যাগ করেছে চায়নাকে, মিয়ানমারকে, নর্থ কোরিয়াকে, তাহলে এটি একটি অ্যাকচুয়ালি এটি আমরা যেটা বলি নব্য মেরুকরণের একটা রাস্তা খুলে যদি দেয়, সেই মেরুকরণটা কি মার্কিন স্বার্থে আসবে কিনা সেটিও একটি প্রশ্ন রয়েছে যদি আমরা খুব নিরপেক্ষ ভাবে দেখি। তো সেক্ষেত্রে মার্কিনের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেখানে বাংলাদেশকে তারা একটা প্লেয়ার হিসেবে চিন্তা করে। সেই জায়গাতে বাংলাদেশে কিভাবে তারা
দেখতে চায়, সেটি তো হচ্ছে তাদের ব্যাপার। আমাদের ব্যাপার হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে বজায় রেখে আমরা কিভাবে আমাদের রাষ্ট্রীয় পলিসি তৈরি করব, দ্যাট ইজ এ সভারেন ডিসিশন অফ বাংলাদেশ। তো এখানে হচ্ছে যদি কেউ হস্তক্ষেপ করতে আসে তখনই টানাপোড়েন বাঁধবে। আমার মনে হয় সবাইকে বিষয়টা বুঝতে হবে, ন্যাশনাল স্টেট ভ্যালুসকে কমিয়ে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন হয় না। সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট ইজ দ্য অনলি ওয়ে যেখানে আমরা সম্পর্ক উন্নত করার জন্য, ঘাটতি পূরণের জন্য একে অপরের সহযোগিতায় থাকতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর লাইলু ফর ইয়াসমিন, আপনার কাছ থেকে একটু একাডেমিক অ্যাঙ্গেল থেকে একটু জানতে চাই দুইটা জিনিস, যেটা জেনারেল রশিদ বলছিলেন যে ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছিল, ঠিক, কিন্তু আবার একই সঙ্গে চীনও তো বিরোধিতা করেছিল। কিন্তু আবার উনি যে মেরুকরণের কথা বললেন, ৫০ বছরের মেরুকরণে কিন্তু এখন মানে বরং যুক্তরাষ্ট্র এবং চীন বরং মুখোমুখি হয়ে গেছে। ফলে মানে সময়ের পরিক্রমায় অনেক কিছুই বদলে যায়। আমি যদি একটু এই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডেমোক্রেট বা রিপাবলিকানদের থাকা না থাকার উপরও কি বাংলাদেশের সাথে সম্পর্ক ওঠানামা করে কিনা, বা একটু একাডেমিক ইয়ে থেকে এই মেরুকরণটা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। আনমিউট করতে হবে, একটু আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার আগের দুইজন বক্তা খুব সুন্দর করে অলমোস্ট প্রত্যেকটা বিষয় ওনারা টাচ করেছেন। তো আপনি যেটা বলছেন যে হ্যাঁ, আমার একটা লেখাতে এবং অন্যান্য জায়গাতেও আমি যেটা বলি যে ১৯৭১ সালের অ্যান্টিথিসিস হচ্ছে ৭১ সালে যে চায়না এবং পাকিস্তানের সম্পর্ক পুনঃস্থাপন ছিল বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে। এখন কিন্তু চায়না এবং আমেরিকা দুজনই বিপরীত মেরুতে এমন ভাবে গেছে যে তাদের দুজনের বাংলাদেশকে দরকার। তাদের রেসপেক্টিভ পলিসি, বিআরআই বলুন, B3W বলুন, ইন্দো প্যাসিফিক পলিসি বলুন, সেক্ষেত্রে বাংলাদেশকে খুবই প্রয়োজন। বাংলাদেশের এই যে ভূ কৌশলগত যে গুরুত্ব যেটা বেড়েছে, এটা কিন্তু ইট হ্যাজ বিন রিঅ্যাফার্মড, আমরা যদি বলি আরো শক্ত হয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ইয়েটা দিয়েছে, স্যাংশনটা দিয়েছে এটার মাধ্যমে, কারণ তারা বুঝাতে পারছে এবং তারা দেখাচ্ছে বিশ্বকে যে হ্যাঁ, বাংলাদেশ ইজ অন আওয়ার রেডার, এবং বাংলাদেশকে তারা খেয়াল করছে, বাংলাদেশের কোন কোন দেশের সাথে কি ধরনের সম্পর্ক সেটা তারা দেখছে। তো আর আরেকটা কথা যেটা হয়তো অনেক ক্যালকুলেশনে অনেকেরই ভুল হয়, যে এখনো কিন্তু ৭০-এর দশকে এবছর আপনি দেখবেন যে মার্চ থেকে শুরু করে অনেক লেখা হয়েছে বাংলাদেশের রাইজ, বাংলাদেশের 50th ইয়ার সেলিব্রেশন নিয়ে, এবং সবখানে কিন্তু সবাই বারবার একটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছেন, যেখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, যে সেই তলাবিহীন ঝুড়ি। এবং আমি মনে করছি যে ওই পার্সপেক্টিভটা কিন্তু এখনো বদল হয়নি। আমাদের কিছু রাইটার যারা বাইরে থাকেন তারা লিখছেন যে বাংলাদেশের একটি নতুন ন্যারেটিভ দরকার, এবং এটাই আমাদের একটু চারিদিকে যার ক্যাপাসিটিতে বাংলাদেশিরা আমরা কাজ করি, আমাদের কিন্তু এই কাজটা করা দরকার, যে ১৯৭১ সালের বাংলাদেশ এবং ২০২১ সালের বাংলাদেশ কিন্তু এক নয়। বাংলাদেশ এখন সাউথ এশিয়ার সবচেয়ে রিচেস্ট কান্ট্রি, সেটা নয়, সেটাই শুধু নয়, কিন্তু একই সাথে আপনাকে দেখতে হবে যে বে অফ বেঙ্গলে আমার আনহিন্ডার্ড অ্যাক্সেসের কারণে এখানকার যে ল্যান্ডলক দুটি রাষ্ট্র আছে, ভুটান এবং নেপাল, তাদের অ্যাক্সেসটাও কিন্তু আমরা দিতে পারবো ভবিষ্যতে। বে অফ বেঙ্গলে চায়নার অ্যাক্সেস আমরা ভবিষ্যতে দিতে পারবো যদি আমরা ল্যান্ড রুটটা তৈরি করে ফেলতে পারি। আমরা যে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছি, সেখানে কিন্তু অনেক রাষ্ট্র এখন বিনিয়োগ করতে আসছে, শুধু আমেরিকা ছাড়াও, এবং বিনিয়োগকারীর শীর্ষে আছে, আপনি কিছুদিন আগের খবর যদি দেখে থাকেন, সাউথ কোরিয়া এবং জাপানিজ যে বিনিয়োগগুলা সরে আসছে, সেই বিনিয়োগের জন্য তারা কিন্তু বাংলাদেশকে ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছে। সৌদি আরব তার নিউ লুক এশিয়া পলিসিতে বলুন, টার্কি তার এশিয়া নিউ ইনিশিয়েটিভ বলুন, বিভিন্ন রাষ্ট্র এখানে কিন্তু বিনিয়োগ করতে যাচ্ছে। তো এই যে বাংলাদেশের রাইজিং জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স, যেখানে বাংলাদেশ এবং আমেরিকা তাদের 50 বছর পূর্তি করবে এপ্রিলের 4 তারিখে। আবার ওইদিকে হচ্ছে আপনার যদি দেখুন যে কিছুদিন আগেই আমেরিকা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ এবং অন্যান্য সাউথ এশিয়ান রাষ্ট্রগুলোকে তারা দেখবে ভারত থেকে পৃথকভাবে। তো বিভিন্নভাবে একদিকে স্বীকৃতি আসছে, একদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিভাবে তাকে ঘুরে দাঁড়িয়েছে 50 বছরের মধ্যে, আবার আরেকদিকে স্যাংশনটা। এটাতে বোঝা যাচ্ছে যে আপনি ফরেন পলিসির বেশ কিছু আর্টিকেল দেখলে দেখবেন যে আমেরিকার পলিসিতে কন্টিনিউইটির অভাব একটা দেখা যাচ্ছে হয়তো, এবং যেটা ইন্টারন্যাশনাল অর্ডার, আপনি একাডেমিক দিক থেকে আমাকে ব্যাখ্যা করতে বললেন, যে ইন্টারন্যাশনাল অর্ডার যেটাকে আমরা বলি, কোল্ড ওয়ার পিরিয়ডে একদিকে আমেরিকার জোট, আরেকদিকে সোভিয়েত ইউনিয়নের জোট, এই ইন্টারন্যাশনাল অর্ডারের যে একটা সাস্টেইনেবিলিটি এবং একটা স্ট্যাবিলিটি, এটা কিন্তু আমরা দেখছি যে এখন নাই। এখন কিন্তু শর্ট টার্ম জোট অথবা শর্ট টার্ম ইন্টারেস্ট বেস
জোট অনেক বেশি হচ্ছে, এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটু পলিসির কন্টিনিউশনের অভাব দেখা দিচ্ছে। আর আমি মনে করছি যে কোল্ড ওয়ার পিরিয়ডে আমেরিকার ফরেন পলিসির যে কন্টিনিউইটি থাকতো, এটা ইররেসপেক্টিভ অফ কোন পার্টি ক্ষমতায় আসুক, একটা পলিসি কন্টিনিউইটি থাকতো। কিন্তু এখন কিন্তু আমরা সেটা সাডেনলি দেখছি সেটা থাকছে না। এখন কিন্তু ফরেন পলিসি, আমেরিকার ফরেন পলিসি পার্টি বেসড হয়ে যাচ্ছে। ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যেই পলিসি নিচ্ছেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসে সেটাকে বলছে যে না, এটা অন্য অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি। আবার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এসে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের পলিসিকে ফার্দার করছে। তো সেই জন্য আমি দেখছি যে ভবিষ্যতে এটা এখনই খুব মানে ইটস টু আর্লি টু কমেন্ট অন দ্যাট, কিন্তু আমরা যদি একটু ট্রেন্ডটা খেয়াল করি গত বেশ কয়েক বছরের, আমরা দেখবো যে আমেরিকার পলিসির কন্টিনিউটিটা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। তো আমাদেরকে মনে হয় সতর্ক হতে হবে, এবং আমাদের বার্গেনিং পাওয়ার কি কি আছে সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ইশতিয়াক রাজা একটু দেরিতে হলেও যুক্ত হয়েছেন। আমি শুরু করতে চেয়েছিলাম ইশতিয়াক রাজাকে দিয়ে, কিন্তু এখন রেজাবের কাছ থেকে একটু জানতে চাই যে এই মার্কিন যে নিষেধাজ্ঞা নিয়ে এত তোলপাড়, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতেও তোলপাড়। বাংলাদেশের বিশেষ করে সরকার বিরোধী যারা আছেন তাদের সেই মহলে একটা উল্লাস আমরা দেখতে পেয়েছি যে এবার সরকারকে বুঝি বাগে ফেলা গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু এই নিষেধাজ্ঞার বাংলাদেশের রাজনীতির এই যে মানে আলোচনা আলাপ আলোচনা, সেটার প্রভাব কীরকম পড়তে পারে বা কি হতে পারে ভবিষ্যতে? ধন্যবাদ আপনাকে। আমি তিনজনের আলোচনা শুনছিলাম, আপনার প্রশ্নের উত্তরে এটুকুই বলতে পারি, যেটা হলো যে বাংলাদেশের রাজনীতি যেহেতু খুবই বিভাজিত, ফলে এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতেও আমরা দেখলাম একটা বিভাজিত প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সরকারি দলের যে সমস্ত প্রতিক্রিয়া পেয়েছি, মন্ত্রী কিংবা সরকার সমর্থক বুদ্ধিজীবী কিংবা যে সমস্ত বিশ্লেষক আছেন, তারা একদম এলিগেশন গুলো, অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে এটাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে বিএনপি সহ যারা বিরোধিতা করছেন তারা। প্রথম কথা হলো যে এখানে কোনো ব্ল্যাঙ্কেট কোনো কিছু দেখার উপায় নেই। আপনি বলতে পারবেন না যে বাংলাদেশে র্যাব অত্যন্ত সব কাজ খারাপ করে, আবার আপনি এটাও বলতে পারবেন না যে র্যাব সব কাজ ভালো করে। সুতরাং এখানে একটা কন্টেক্সচুয়াল অ্যানালিসিসটা কিন্তু খুবই জরুরি, যে আমি কোন কন্টেক্সটে কি আলোচনা করছি। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে র্যাব যখন গঠন হয়েছিল 2004 সালে, তখন তখন HRWD, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ, তারা একটা বিবৃতি দিয়েছিল যে এরকম একটা বাহিনী যদি তৈরি হয় তাহলে সেটা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের সুযোগ পায় কিনা। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, সেই সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যিনি ছিলেন, তিনি বলেছিলেন এটি এমন একটি সংস্থা যেটি হবে যুক্তরাষ্ট্রের পরে কেউ যদি FBI কে ট্রু কপি করতে পারে তার একটা সংস্থা। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র 2004 সালে র্যাব সম্পর্কে এই বক্তব্য দিয়েছিল। তারপরে এই র্যাবের সামগ্রিক গঠন প্রক্রিয়ায় তাদেরকে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করার কাজে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। কিন্তু আবার একই দেশ কিন্তু তার পলিসি অনেক অনেক বদলে ফেলেছে। 2013 সালে হিউম্যান রাইটস ওয়াচ একটি চিঠি লিখে আমাদের যদি মনে থাকে, তারা র্যাব সম্পর্কে একটি চিঠি লিখে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যে র্যাবের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, কারণ তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তারা নানা ধরনের গুম খুন ইত্যাদি ইত্যাদির সাথে জড়িত। কিন্তু সেই সময় যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি। এর একটা কারণও ছিল, আমার ধারণা তৌহিদ ভাইটা মনে করতে পারবে, কারণ যুক্তরাষ্ট্রে কোন সংস্থাকে নিষিদ্ধ করার আইনটা ছিল না। 2016 সালে তারা সেই আইনটা করে। তারপরে কিন্তু গত বছর অক্টোবর মাসে 8 জন সিনেট সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে একটা চিঠি লেখে র্যাবকে নিয়ে, এবং সেখানে তারা র্যাবের মানবাধিকার লঙ্ঘন সহ নানা ধরনের অভিযোগগুলো, এবং এবারে যদি আপনি অভিযোগটা তোলেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। সুতরাং এই যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু খুব গুরুত্বের সাথে ভাবতে হবে যে কারা, কি কারণে, কোন কারণে এবং সত্যি সত্যি র্যাবের কোন ভূমিকার কারণে এটি হয়েছে, সেটি বিশ্লেষণ করা আমার কাছে মনে হয় অনেক বেশি বস্তুনিষ্ঠ। তো জেনারেল রশিদ যেটা বলছিলেন যে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট, আচ্ছা 8 মাস আগে যখন চিঠি লিখলো, 2013 সালে যখন HRW চিঠি গেল, আমাদের পররাষ্ট্র দপ্তরের ঘুম কি তখন ভেঙেছিল? শুধু এটাই জিজ্ঞেস করি আপনাকে প্রবাসী। আচ্ছা ওদের কাজটা কি আসলে? শুধু তাই না, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওই সমস্ত পত্রিকায়
তখন বেশ কিছু আর্টিকেল লেখা হলো 2018 নির্বাচনের পরে এবং 18 নির্বাচনের আগে, রেপকে টার্গেট করে। কিন্তু তখনও আপনি দেখেন আমাদের তো যুক্তরাষ্ট্রে একটি প্রেস উইং আছে, তাই না, একটা প্রেস মিনিস্টার পদ আছে, এবং তার কাজটা কি আসলে? তার আমি কিন্তু আজ পর্যন্ত এই যে যুক্তরাষ্ট্রে ভারতে যে নানা ধরনের প্রেস উইং, প্রেস মিনিস্টার এই জাতীয় পদ আছে, এদের কাজটা আমি বুঝি না। হলি আর্টিজান হামলার দিনের কথা আপনার মনে আছে? এনডিটিভিতে বলছে যে ফরাসি দূতাবাসের কয়েকজন কর্মী মরে গেছে, বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের থেকে নানা। আচ্ছা, আমাদের তো সেখানে প্রেস উইং আছে, প্রেসের কর্মকর্তা আছে, ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে, তারা কি তখন ইন্টারফেয়ার করেছে? কমিউনিকেশনের ছাত্র হিসেবে আমি একটা জিনিস বুঝি যে ইউর ফার্স্ট ডিউটি ইজ টু ম্যানেজ দ্য ইস্যু। তাহলে ইস্যুজ ম্যানেজমেন্টের যে জায়গাটা আছে সেই জায়গাটাই ওরা কোন কাজটা করছে। সেকেন্ড হলো ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের কথাটা বারবার আসছে। 8 জন সিনেটর চিঠি লিখেছে, 2013 সালে চিঠি গিয়েছে। আচ্ছা, কোথায় ছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়? আজকে আপনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। আপনাকে উড়িয়ে দেওয়ার আগে আপনাকে ডিড ইউ এভার অ্যানালাইজ ইউর কনটেক্সট, যে কোন কনটেক্সটে আপনি বাস করছেন? বিকজ আমি বলি উই আর নট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রাম্প। ট্রাম্পের যুগটা শেষ হয়েছে, এখন বাইডেনের যুগ এসছে। এবং বাইডেন কিন্তু নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে কথাগুলো বলছে আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। তারা কিন্তু বলছে যে তারা যুক্তরাষ্ট্র নিজের দেশে এবং নিজের দেশের বাইরে তার সাথে যাদের যাদের যোগাযোগ আছে সেখানে মানবাধিকার এবং একই সাথে গণতন্ত্রের ইস্যুটাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে। এখন আপনি 100-1000 রামায়ণ লিখতে পারেন, যুক্তরাষ্ট্রে মানব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, সেখানে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন হয়, ফ্লয়েডকে হত্যা করা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র যে পৃথিবীর বুকে একটি শক্তি এবং যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের সম্পর্কটা বহুমাত্রিক, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এটাকে একটি ঘটনা দিয়ে বিশ্লেষণ করার কোনো জায়গা নেই, আমাকে কিন্তু বহুমাত্রিক জায়গায় যেতে হবে। এবং আমাদের যে মানে আন্তর্জাতিক যোগাযোগটা আছে, বাণিজ্য যোগাযোগ বলেন, ট্রেডিং বলেন, এভরিথিং বলেন, সেটা ডলারে হয়। এবং সেখানে রিজার্ভ ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস তার যে বিশাল ভূমিকা এবং তার যে কোনো সিদ্ধান্ত সরাসরি কার্যকর হয় যুক্তরাষ্ট্র এবং কানাডাতে, এবং একই সাথে অস্ট্রেলিয়া সহ ইউরোপিয়ান ইউনিয়ন তার মিত্র দেশগুলি সেগুলোকে অনুসরণ করে। সুতরাং আমার কাছে মনে হয় আমি একই সাথে আমি রশিদ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, আমি ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট করব, বাট একই সাথে আমি আমার নিজের দিকে তাকাবো যে আমার কোথায় ড্রব্যাক আছে, যাতে কেউ কোথাও কোনো প্রশ্ন করতে না পারে, আমি কি সেই কাজটা করছি কিনা। জি, জনাব ইশতিয়াক রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো আলোচনায়। কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে। বিরতির আগে জনাব ইশতিয়াক রেজা একটি প্রশ্ন দিয়ে তার বক্তব্য শেষ করেছেন। আমি সেই প্রশ্নটি জেনারেল রশিদের কাছ থেকে উত্তরটা জানতে চাই। জনাব রশিদ, একটা জিনিস যেটা ইশতিয়াক রেজা বলেছেন যে র্যাবের অনেক সাফল্য যেমন আছে, তার পাশাপাশি কিছু সমালোচনাও আছে। একটা বাহিনী 2004 সালে প্রতিষ্ঠিত, এত লম্বা সময় কাজ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী কিছু ত্রুটি থাকতে পারে। এই মার্কিন নিষেধাজ্ঞা কি সেই যে ধাক্কাটা দিয়েছে, সেই ধাক্কা থেকে কি আমাদের যেটুকু ত্রুটি বিচ্যুতি আছে সেটা রেকটিফাই করার একটা সুযোগ আসে কিনা? 1 নম্বর। 2 নম্বর হলো, যেমন ইশতিয়াক রেজা যেটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা আমাদের নিষেধাজ্ঞা দিল মানবাধিকার প্রশ্নে, তাদের মানবাধিকার নিয়েও কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে। ফলে তারা নিজেদেরটা মানে যথেষ্ট উন্নতি না করে অন্য দেশেরকে মানে সমালোচনা করা বা নিষেধাজ্ঞা দেওয়া, এটা ঠিক একটু ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় কখনো কখনো। এই দুইটা জিনিস একটু আপনার কাছ থেকে শুনতে চাই। একটু আনমিউট করে নিতে হবে। নিঃসন্দেহে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীরা তাদেরকে আইনের বাইরে কাজ করার কোনো এখতিয়ার রাষ্ট্র বা সংবিধান দেয়নি। এটি হলো প্রথম কথা। আমি একজন সাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে আমি বলতে পারছি
তো সেখানে দেখতে হবে যে রাষ্ট্র তাকে কোনো ব্যত্যয় ঘটানোর জন্য কোনো পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা এরকম পৃষ্ঠপোষকতার উপস্থিতি খুব একটা পাই। এখন গ্রাউন্ড লেভেলে যখন আপনি মানবাধিকার রক্ষা করে কাজ করতে যাবেন, আমি মনে করি ইট ইস এ বিগ চ্যালেঞ্জ ফর এনি সিকিউরিটি ফোর্স যদি আমি ওয়ার্ল্ডে দেখি। তো সেক্ষেত্রে আপনি যে ঘাটতির কথা বলছিলেন, যদি আমাদের এখানে ঘাটতি থাকে সেটা আমাদেরই চিহ্নিত করতে হবে। আমাদের বন্ধু রাষ্ট্রের সহযোগিতা যদি তারা করতে চায় করবে। এখন এই ঘাটতিগুলোর কাছে চিহ্নিত করাটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। এটি হচ্ছে যে আইনের বাইরে যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটিকে খতিয়ে দেখতে হবে যে এটি আইনসম্মত ছিল কিনা। যদি না থাকে তাহলে যিনি এটা করেছেন দায়ী তার। তো সেই দায়ী ব্যক্তিকে যদি আপনি আইনের আওতায় নিয়ে আসেন তাহলে কিন্তু এই জিনিসগুলো, এই অভিযোগগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। বাংলাদেশে হচ্ছে যে র্যাবের বিরুদ্ধে যে কোনো অভিযোগ আসেনি, আইন যে সেখানে প্রয়োগ হয়নি সেটাও আমি বলবো না। আপনি দেখেন নারায়ণগঞ্জের 7 খুন, সেখানে যারা এটা করেছে এটা আইনের বাইরে গিয়ে করেছে তাদেরকে এখন আইনের আওতায় তারা এসেছে। আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটেছে, সেখানে আইনের আওতায় আছে। এখন প্রশ্ন হলো যে আপনি যখন অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগটা কি হলিস্টিক কিনা, অর্থাৎ নিরপেক্ষভাবে আপনি বিবেচনা করছেন কিনা। যে কথাটা আপনি বললেন যে আমার মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আমি যদি মার্কিন মানবাধিকার পরিস্থিতির সাথে মেলাতে যাই তখনই আমি একটু এর প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যেটা কি ঠিক হচ্ছে। এখন আমি মনে করি যে ইট ইজ এ চ্যালেঞ্জ। যদি আপনি নিরাপত্তা বাহিনীকে যদি লিথাল ওয়েপেন দেন, যে ওয়েপেন দিয়ে গুলি করলে মানুষ মারা যাবে, তাহলে সেই ওয়েপেনের প্রয়োগের ক্ষেত্রে যেমন ভুলের জায়গা আছে তেমন হচ্ছে অপরাধের জায়গা আছে। তো এগুলোকে তো সব দেশই কাজ করে এটা নিয়ে। এখন বাংলাদেশ এটি নিয়ে কাজ করছে না, এরকম উপস্থিতি যদি আমি পাইতাম তাহলে আমি বলতাম যে ঠিক আছে এখানে অবশ্যই, তবে এখানে আরো যত্নবান হওয়ার প্রয়োজন আছে। এটি যখন ধাক্কা দিয়েছে তখন আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে। আমি গুয়ান্তানামো বের হিউম্যান রাইটস এর কথা বলছি না, আমি বলছি যে হিউম্যান রাইটস হচ্ছে একটা বিগ ক্যানভাস, যেখানে আপনি যে কোনো লোককে, আজকে আমি দেখছিলাম ওই যে ঢাকা কি বলে বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা বলছে যে তাদেরকে বিয়ে হয়ে গেলে হল থেকে বের করে দেয়, দিস ইজ অলসো হিউম্যান রাইট। ওর তো রাইট আছে যে তার বিয়ে করার সংবিধান সম্মত অধিকার আছে এবং এটা হিউম্যান রাইটস। তো রাইট টু চুজ। এখন এই জায়গাতে যখন ব্যত্যয় ঘটে তো ওটাও তো হিউম্যান রাইট ভায়োলেশন। ইটস এ বিগ ক্যানভাস। তো আমরা সেই ক্যানভাসটাকে কি রাজনৈতিক দৃষ্টিতে অ্যাপ্লাই করব, নাকি আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমরা এটাকে আরো যেটাকে বলে যে উৎকর্ষতা অর্জন করব। তা আমি সেটি আগেই বলেছি, উৎকর্ষতা অর্জন করার ক্ষেত্রে আমরা আমাদের বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাই, কিন্তু বন্ধু রাষ্ট্রের উৎপীড়ন নয়, বা পীড়ন বা চাপ নয়। সেই জায়গাতে আমি কথা বলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি মাদক দ্রব্যে যখন কেউ অস্ত্র উঁচিয়ে সিকিউরিটি ফোর্স বা নিরাপত্তা বাহিনীর দিকে অস্ত্র তাক করবে বা একটা গুলি ছুড়বে, তখন ওই ব্যক্তির আর নাগরিক অধিকার পাওয়ার কোনো জায়গা নেই। সে যে নাগরিক, একটা মানুষ যে রাষ্ট্র থেকে যে নাগরিক অধিকার, যে তার নিরাপত্তা বা আইন প্রয়োগের ক্ষেত্রে, তখন সে ওইটা থেকে বিযুক্ত হয়ে যায়। তো সেই বিযুক্ত হয়েছে কিনা এইসব ঘটনার ক্ষেত্রে সেটি আমাদেরকে আমার মনে খতিয়ে দেখতে হবে। তবে এটি নিয়ে আমি একটা প্রশ্ন করি, যদি আমাকে অনুমতি দেন। জি জি শিওর। এই যে জেনারেল রশিদ যেটা বলছিলেন যে মানব বিরোধী যুদ্ধ করতে গিয়ে কেউ যদি অস্ত্র তাক করে, তার বিপরীত দিকে কেউ যদি গুলি চালায়, প্রশ্নটা হলো মাদক বিরোধী যে যুদ্ধ হচ্ছে সেখানে সত্যি সত্যি নিরাপত্তা বিঘ্নিত হয়েছে নাকি ডাইরেক্ট কিলিং হয়েছে, এই তদন্তটা আসলে কে করবে? ওই বাহিনী নিজে করবে? না, এখানে আমি একটা কথা বলি যে বাংলাদেশের আইন যদি বলেন, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মৃত্যু হয় নিরাপত্তা বাহিনীর দ্বারা, আমরা যেমন হিল ট্রাক্সে অপারেশন করেছি সেখানেও কোনো ব্যক্তির মৃত্যু হলেই, সিভিলিয়ান মৃত্যু হলে এটি অপমৃত্যুর মামলা করতে হবে। সেই মামলাটা তদন্ত করবে একজন ম্যাজিস্ট্রেট এবং ওখানে একটা ফাইনাল রিপোর্ট আদালতে পেশ করা হয়। আদালত যদি সন্তুষ্ট হন যে এইখানে যে তদন্ত দেওয়া হয়েছে, তাহলে উনি দায়ী মুক্তি দেবেন, যে এই মামলা ডিসমিস। আর যদি উনি সন্তুষ্ট না হন তাহলে মামলা চলমান হবে এবং কে এটা করেছে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সদস্যের উপরে এটি তার মামলা চলতে থাকবে। তার সে যদি দোষী সাব্যস্ত হয় তার বিচার, মানে তার শাস্তি হবে। এরকম কোনো দৃষ্টান্ত আছে?
আমি প্রতিটা মামলার ক্ষেত্রে আমি যতদূর জানি যে শাস্তি যদি পেয়েছে হত্যা এরকম হয়ে দৃষ্টান্ত আছে? শাস্তি তো পেয়েছে এরকম অনেক দৃষ্টান্ত তো, যদি আপনি যেমন ধরেন ওই যে কি, আমি যদি মনে করতে পারি উত্তর বাংলাতে একটা মেয়েকে রেপ করার জন্য সেখানে আমি অনেকগুলো পুলিশ অফিসারের শাস্তি দেখেছি, এসপি সহ, তো হয়েছে। তো এটি হচ্ছে যে চিটাগং হিল ট্যাক্সে চিটাগং হিল ট্র্যাক্সের শাস্তির কথা, মানে যতগুলো ওখানে কেউ যদি মারা গিয়ে থাকে, মানে কোনো সিভিলিয়ান, ওখানে তো আরো আরো আইন আরো কঠোর। মানে আমি যখন অপারেট করেছি তখন আমাকে রাষ্ট্র বলেছে তোমাকে 8 পয়েন্টস অফ রুলস অফ এনগেজমেন্ট দিলাম, 8টা দিলাম, এর বাইরে তুমি কাজ করতে পারবা না। তার মধ্যে প্রথম ছিল যদি কোনো ব্যক্তি মারা যায় তার কাছে অস্ত্র আছে কিনা সেটি তার সাথে থাকতে হবে। তো সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো ব্যক্তিকে যদি সে অস্ত্র নিয়ে যাচ্ছে, তাকে গুলি করলে যদি সে মরে যায় এবং তার বন্ধু অন্যরা যদি তার অস্ত্রটা নিয়ে যায়, তাহলে কিন্তু আমি ওই রুলস অফ এনগেজমেন্টের বাইরে চলে গেলাম। তো এগুলো হচ্ছে চ্যালেঞ্জ অফ দ্য সিকিউরিটি ফোর্স। এই চ্যালেঞ্জ অফ দ্য সিকিউরিটি ফোর্সকে আমি বলছি যে এটিকে ইস্যু করে আমি রাজনৈতিক ইস্যু বানাতে চাচ্ছি না। আমি উৎকর্ষতা অর্জনের জন্য আমার ওই সৈনিক কতটুকু হিউম্যান রাইটস বোঝে সেটিও একটি সমস্যা। আমরা যখন পার্বত্য চট্টগ্রামে অপারেশন করেছি তখন হিউম্যান রাইটস থেকে এরকম বড় বড় বই আসতো যে লাইকলি অ্যাবিউজ অফ দ্য হিউম্যান রাইটস, এগুলো কি হয়েছে। এখন সেখানে যদি আমি পড়তে থাকি, বললাম যে এখন পাহাড়ি মেয়ের সাথে বাঙালি ছেলে প্রেম করেছে, ওটা হিউম্যান রাইটস ভায়োলেশন লিস্টে আমরা পেয়েছি। এখন সেটি সেটি নিরাপত্তা বাহিনীর এখানে ইনক্লুশন কি আছে, বাট তবুও আমরা দেখার চেষ্টা করেছি যে এরকম ঘটনা যাতে না ঘটে, ক্রস ম্যারেজ যাতে না হয়। তো সেক্ষেত্রে বলে কমপ্লেক্স ইস্যু। আমি এই কমপ্লেক্স ইস্যুকে আমি যদি আপনি এখন যত বেশি অপরাধ প্রবণ এলাকা আছে বা দেশ আছে তাদের হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রবণতা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে বেশি হয়, এটা একটা একটা স্বতঃসিদ্ধ বিষয়। তো যখন আপনি জঙ্গি বিরোধী অভিযানে যাবেন তখন সেখানে আপনি যখন শক্তি প্রয়োগ করছেন, যে শক্তি বেশি আছে যাদের, এবং এই শক্তির যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সেখানে মৃত্যুর ঘটনা বেশি ঘটবে, আহতের ঘটনা বেশি ঘটবে উভয় পক্ষে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে র্যাবও একদম মানে তারা যে ক্লিনলি শট করেছে তা না, আমরা দেখেছি র্যাবের অফিসার থেকে লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে অনেক অফিসার তাদের মারা গেছে। আমার সংখ্যাটা এখন আমার এই মুহূর্তে মনে নেই, তবু এছাড়াও হাজার খানেক র্যাব সদস্য আহত হয়েছে। তাহলে কেমন করে হলো? যদি বুঝতাম যে আহত না হতো, এই আহত ফিজিক্যাল, যেটা আপনি আজও চেক করে দেখতে পারেন যে সে আহত হয়েছে, হাসপাতালে ছিল। তো এই যে ফিজিক্যাল ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাটাও তো আমাকে গণনায় নিতে হবে। তা আমি তো শুধু আমার ছেলেদেরকে পাঠিয়ে দেবো না যে তুমি গিয়ে গুলির সামনে পড়ে তুমি তুমি আত্মহনন করো, সেটি কোনো নিরাপত্তা বাহিনীর ট্রেনিং না। সেভ ইউর সেলফ অ্যান্ড কিল দা কি বলে অপরাধীকে আপনি মারবেন। তো সেই প্রক্রিয়ার সাথে আমি বলেছি যে জুটি। তো এখানে সামান্য যেসব ঘটনাগুলো ঘটছে এটির মাত্রা দেখা হয়। এখন মিয়ানমারের সামরিক বাহিনী যখন এই রোহিঙ্গাদের উপরে যে অত্যাচার করেছে, এটা পরিকল্পিত অত্যাচার, যেখানে তাদের জেনারেলস হ্যাভ অর্ডার্ড ফর ইট। বাংলাদেশে ৭১-এ যে গণহত্যা হয়েছে, দ্য একে নিয়াজি হ্যাজ অর্ডার্ড ফর ইট। তো এই অর্ডার গুলো আমি খুঁজতে চাচ্ছি যে বাংলাদেশে এরকম আদেশ দিয়ে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিনা, রাষ্ট্র হিউম্যান রাইটস ভায়োলেশনের করার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা, সেই জায়গাটা যদি আমি খুঁজে পাই তাহলে অবশ্যই আমরা সবাই হিউম্যান রাইটস এর পক্ষে, রক্ষা করার পক্ষে আমাদের অবস্থান। আমরা মানবিক দেশ চাই। তো সেই জায়গাগুলো খুঁজতে গেলে কিন্তু আমি তেমন কোনো তথ্যের উপস্থিতি দেখি না। আরেকটি বিষয় হলো যে যদি কেউ মৃত্যুবরণ করেন এই নিরাপত্তা বাহিনীর গুলিতে এবং উনি ক্ষুব্ধ হন, উনার কিন্তু আদালতে যাওয়া, বাংলাদেশের কোনো আইন তাকে আদালতে যেতে নিষেধ করে না। এখন অনেকে বলবেন যে থানা মামলা নিচ্ছে না, থানা মামলা না নিতে পারে, আদালতে যান, লেভেল আছে। মানে আপনাকে যে এক জায়গায় ক্ষুব্ধ হলে আপনি আরেকটা জায়গায় রিমেডি পাবেন কিনা সেই রাস্তাগুলো খোলা আছে। যদি এগুলো বন্ধ থাকতো তো আপনাকে কেউ ইম্পিউনিটি দেয় নাই। ইম্পিউনিটি যতক্ষণ না দিচ্ছে রাষ্ট্র, শুধু একটি ক্ষেত্রে ইম্পিউনিটি দেয়া আছে, সেটি হলো অপারেশন ক্লিন হার্ট, যেখানে আইন করে ওই এইগুলোকে ইম্পিউনিটি দেওয়া হয়েছে। এছাড়া আমি আর কোন জায়গায় ইম্পিউনিটির অস্তিত্ব খুঁজে পাই। যদি থাকে তথ্য অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলতে পারি এবং অবশ্যই আমরা হিউম্যান রাইটস এর পক্ষে দাঁড়াই, কারণ হিউম্যান রাইটস রক্ষা করা একটি দেশের সাংবিধানিক কর্তব্য। এবং প্রতিটা নিরাপত্তা বাহিনীর প্রতিটা, আজকে আপনি বেনজির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, বেনজির কি করেছে আমি এটা জানতে চাচ্ছি।
বেনজির এককভাবে, কারণ সে তো ফিল্ডে গিয়ে কাউকে ক্রস ফায়ার করেনি, তাহলে সে হচ্ছে নীতিগত পর্যায়ে কাজ করে। তো সেখানে সেই নীতিগত পর্যায়ে কোনো নির্দেশ বা আদেশ আছে কিনা সেটা যদি খুঁজে বের করতে পারি, তাহলে আমার কাছে এইগুলো বিশ্বাসযোগ্যতা পাবে। এবং বিশ্বাসযোগ্যতার সাথে কি হচ্ছে গ্রহণযোগ্যতা। আজকে এই স্যাংশনটা এসেছে, এর বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে শুধু দেশে না, বিদেশেরও অনেক দেশ প্রশ্ন করবে। তো সেইটা কেন আসছে, তা আমাকে সব বিবেচনায় নিয়েই তারপর আমাকে একটি পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে আমি বলছি না যে আমরা আগেই বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের গভীরতা প্রয়োজন। আমরা অবশ্যই জিওপলিটিক্যাল ইস্যুতে যদি চিন্তা করি যে গভীরতা না থাকলে আপনি সার্ভাইভ করবেন কিনা, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। তা আমরা তো 71 সালে সার্ভাইভ করেছি, 74 সালে আমাদের দুর্ভিক্ষ তো হয়তো PL480 ব্যানিং এর জন্য, স্যাংশনের জন্য। তো এগুলো তো ভুলে যায়নি বাংলাদেশের মানুষ। 1975-এর বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্রে মার্কিন ভূমিকাও বা প্রশ্নবিদ্ধ আছে। ইতিহাস একটা কথা বলে, আগামীতে আপনি কোন দিকে যাবেন, এই যে বাইপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়েছে, তো সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে এই যে পোলারিটি, তো যদি আপনাকে কেউ পুশ করে টু চুজ or force to other polarity, তা হবে নেশন স্টেট হ্যাজ এ রাইট টু মেক সভারেন ডিসিশন, অ্যান্ড সেই ডিসিশনকে সবাইকে অনার করতে হবে। এখন যদি কেউ মোড়লগিরি করতে আসে এখানে, সেখানে সংঘাত বা এই সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হবে, এটা আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে সাম্প্রতিক যে নানা টানাপোড়েন, সেই ইস্যু নিয়ে। ডক্টর লাইলুফার ইয়াসমিনের কাছে ফিরে আবার ইশতিয়াক রাজা বিরতির আগে বলছিলেন যে দুইটা যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে কমিউনিকেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। জেনারেল রশিদও বলছিলেন যে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং ইশতিয়াক রাজা এটা বলছিলেন যে আমাদের বিভিন্ন দেশে আমাদের প্রেস মিনিস্টাররা আছেন বা তাদের দায়িত্ব কখনো কখনো এই এরকম যুক্তরাষ্ট্র যে বাংলাদেশ সম্পর্কে এই পর্যায়ে যাচ্ছে সেটা আগে থেকে আঁচ করতে পারা বা সেখানে আগে যথাযথ ইনফরমেশন দেয়া, এই কমিউনিকেট করাটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। সেইখানে কি কোনো ঘাটতি ছিল বা আছে? ধন্যবাদ। দেখুন, একটি রাষ্ট্র কিভাবে কাজ করে এটা এখানে তৌফিক স্যার আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। আমার দেশের ডিপ্লোম্যাটরা যে কাজ করছেন সেটা যদি অন্য দেশে অন্য রাষ্ট্র জেনে ফেলে, তাহলে আমার কাজটা কি করে হলো? এটা তো খুব সাধারণ একটা কথা। সেই জন্য আমি মনে করছি যে এই ধরনের কোনো ইন্ডিকেশন বা এই ধরনের কোনো খবর জানা, এটা বোধহয় আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না। এটা সাধারণ যুক্তি বলে। তাছাড়া একই সাথে আমি বলবো যে আমাদের কূটনীতিকরা যারা বাইরে কাজ করছেন, স্পেশালি রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে আপনি দেখবেন অনেকেই বলবার চেষ্টা করেছে যে আমাদের ডিপ্লোম্যাটিক স্ট্যান্সটা দুর্বল ছিল বা আমরা ঠিকমতো কাজ করিনি, কিন্তু সেটা সম্পূর্ণ আমি বলবো ভ্রান্ত একটা কথা এবং ভ্রান্ত একটা ধারণা থেকে এই কথাগুলা বলা। আমরা যেভাবে করে কাজ করে গেছি এই একটা ইস্যুকে এক্সাম্পল দিয়ে, এবং বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন জায়গায় যেখানে তারা গেছেন তারা রোহিঙ্গা ইস্যুকে তুলে ধরেছেন, এবং সেভাবে করে আমি মনে করছি যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি থাকতেই পারে, কিন্তু আরেকটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি কাজ করছে সেটা কিন্তু অন্যদের পক্ষে ওপেনলি জানা সম্ভব নয়। তাহলে কিন্তু বলা হয় যে তাহলে একটি স্টেট সিক্রেটের ইস্যুটা এটা কিভাবে করে ফাঁস হয়ে যাচ্ছে, তো সেই প্রসঙ্গটা কিন্তু চলে আসে। কাজে আমি দেখছি না যে এটা আমাদের পক্ষে বাইরে থেকে জানা সম্ভব ছিল, কারণ আমরা কিছুদিন আগে দেখেছি যে যেই রিপ্রেজেন্টেটিভ ভিজিট করেছেন বাংলাদেশে, তিনিও কিন্তু বলে গেছেন যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অন্যভাবে নির্ধারিত হবে এবং এটা বাংলাদেশকে তারা অন্যভাবে প্রায়োরিটাইজ করছে। তো সেই জন্য আমি মনে করছি যে এই দুটো জিনিসের মধ্যে, যেটা একটু আগে আমি বলেছি যে কন্টিনিউইটির একটা অভাব দেখা যাচ্ছে, এবং আমি মনে করছি যে এটা হয়তো যে যদিও আমেরিকার 3টা ডিপার্টমেন্ট মিলে এই কাজটা করেছে, কিন্তু তারপরও আমি দেখছি যে এখানে তাদের যে লং টার্ম গোল কি, লং টার্ম অবজেক্টিভ কি, সেটা কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে না। এবং আমি দেখবো এটাকে, যেটা আমি আগেও বলেছি যে
আমেরিকার একটা ট্যাকটিক্যাল মুভ, যেটা আমার আগের কয়েকজন বক্তা বলেছেন যে এটা জিওপলিটিক্যাল একটা স্ট্যান্স থেকে করা। কারণ আপনি দেখবেন যে এক্সাম্পল গুলো একটু আগেও এসেছে, হিউম্যান রাইটস ইজ এ ব্রড ক্যানভাস, এটা নিয়ে কিন্তু অনেক রাষ্ট্রকে অ্যাকিউজ করা যায় বর্তমান বিশ্বে, কিন্তু সেক্ষেত্রে কেন বাংলাদেশ এবং কেন এই পার্টিকুলার জাংচার অফ টাইম যেখানে বাংলাদেশ এবং আমেরিকা 50 বছর পূর্তি করবার কথা চিন্তা করছে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন 2020 এবং 21-এ করোনা থাকা সত্ত্বেও বাংলাদেশে কি ধরনের ডিপ্লোম্যাটিক তৎপরতা হয়েছে। আমরা ভারত থেকে ডিপ্লোম্যাটদের এখানে আসতে দেখেছি, আমেরিকান টপ ডিপ্লোম্যাটদের এখানে আসতে দেখেছি, যেটা কিন্তু আমরা আগে দেখি নাই। কাজে বাংলাদেশের যে একটা ভূ-কৌশলগত যে গুরুত্ব, যেটার কথা আমি বারবার এমফাসিস দিচ্ছি, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং এই স্যাংশন বা এই কাজগুলো কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশকে কতটা বিভিন্ন রাষ্ট্রের প্রয়োজন। এবং সেক্ষেত্রে সকল রাষ্ট্রকে আমরা দেখেছি যে বারবার বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে আসা বা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসা, এবং আমি বরং সেইভাবে করে দেখতে চাচ্ছি। আমি মনে করছি আমাদের ডিপ্লোম্যাটরা বাইরে যারা আছেন তারা অত্যন্ত কঠোর নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, এবং দুই একটা ছোটখাটো যদি কোনো কিছু হয়ও সেটার জন্য আমি সামগ্রিকভাবে আমি এটাকে দেখতে চাই না। জি জি, আপনাকে ডক্টর লাইলুফার ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ইশতিয়াক রেজা, দুইটা ব্যাপার। একটা হলো যে একদম প্রারম্ভিক বক্তব্যে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের যে বিশ্ব রাজনীতি অর্থনীতি যুক্তরাষ্ট্রের প্রভাব, সেখানে আসলে টানাপোড়েনটা এফোর্ড করা আসলে শুধু বাংলাদেশ না, যে কারোর জন্য একটু কঠিন, সেটা একটা, এবং সেটা মেরামতের চেষ্টাও হচ্ছে আমরা দেখেছি। আরেকটা জিনিস যেটা সেই আলোচনাটা এসেছে যে এই নিষেধাজ্ঞার সাথে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক একটু উষ্ণতার দিকে যাচ্ছে, সেটাকে টেনে ধরার কোনো চেষ্টা আছে কিনা, সেটাও তৌহিদ হোসেন শুরুতে বলেছেন যে আমেরিকা জানে যে বাংলাদেশকে যত চাপে দেওয়া হোক হয়তো চীন থেকে পুরোপুরি সরিয়ে আনা যাবে না, কিন্তু তাও আবার একটু চাপে রাখারও একটা ব্যাপার আছে। এই আলোকে যদি একটু শুনি যে এই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু শুধু যুক্তরাষ্ট্রকে না, সেটার সাথে ভারতকেও একটু উদ্বিগ্ন করছে বলে কখনো কখনো মনে হয়। এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই। আমার ধারণা পুরো কনটেক্সটটা যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র এটাকে শুধু চীন বাংলাদেশ সম্পর্কের জায়গা থেকে দেখা যাবে না, এটার মধ্যে অনেক বড় ধরনের পার্সপেক্টিভ আছে। লাইলুফার ইয়াসমিন একটু আগে বলছিলেন যে কন্টিনিউটি অফ পলিসি ইন ইউএসএ। আচ্ছা, কন্টিনিউটি কেন থাকবে? ট্রাম্পের পরে বাইডেন এসছে, তার তো আসলে কন্টিনিউটি করার কথা না। ট্রাম্পের সমস্ত ডিসিশন আমেরিকান অল ইনস্টিটিউশনস এক ধরনের পারফর্ম করে, বাট এট দ্য সেম টাইম এটা তো আমরা জানি যে আমেরিকান প্রেসিডেন্ট ম্যাটার্স, তার ফরেন পলিসি বলেন, ইভেন ইন্টারনাল ম্যাটার্স এর ক্ষেত্রেও। সুতরাং এই জায়গায় তো কন্টিনিউটি করার কথা না, সেখানে একটা পরিবর্তন আসবে। এবং বাইডেন তো এই ইঙ্গিতটা শুরুতেই দিয়েছে যে আমেরিকা এবং আমেরিকার সাথে যুক্ত প্রত্যেকের মানবাধিকার, গণতন্ত্রের ইস্যুগুলো আমেরিকা গুরুত্বের সাথে দেখবে। সুতরাং আমি তো বুঝতে পারছি যে ট্রাম্পের চাইতে একটু শিফট হয়েছে এই জায়গাতে। সুতরাং এটা খুবই কসমেটিক, ভেরি টিপিক্যাল ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট লাইলুফার ইয়াসমিন আপনি দিলেন, যেটার সাথে আসলে কনটেক্সট যায় না অ্যাকচুয়ালি। সুতরাং ইউনিট টু বি ভেরি কনটেক্সচুয়াল, এবং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপও কিন্তু হাইলি কনটেক্সচুয়াল। ওই জায়গা থেকে কিন্তু দেখে কনটেক্সট যেহেতু বদলেছে, সুতরাং আপনাকে কিন্তু কনটেক্সটের সাথে সাথে কিন্তু নিজেকে একটু চিন্তা ভাবনা করতে হবে। যেটা বলেছেন যে চীনের সাথে আমাদের যে সম্পর্ক, সুতরাং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নানা ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে। আমি মনে করি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ঐতিহাসিক এবং একই সাথে ভেরি কালচার, সাংস্কৃতিক। এবং ভারতের সোলজার, বাংলাদেশের সোলজার, তাদের রক্ত মিশে আছে বাংলাদেশের মাটিতে। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্কটা অন্য অনেক জায়গা থেকে অনেক গভীরে প্রতীত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলেন, ইন্দিরা গান্ধীর তৎপরতা বলেন, 1 কোটি মানুষের সেখানে আশ্রয় নেওয়া বলেন, বাংলাদেশের মুক্তি সেনাদের ট্রেনিং দেওয়া বলেন, এরকম অনেকগুলো কিন্তু জায়গা আছে যেখানে কিন্তু অন্য অনেক দেশ ইনভলভমেন্ট পাবেন না। আবার 71 সালে আমরা দেখি চীনের ভূমিকা পাকিস্তানের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ভূমিকা পাকিস্তানের পক্ষে অথবা বাংলাদেশের বিপক্ষে, কিন্তু মার্কিন জনগণের ভূমিকা বাংলাদেশের পক্ষে। সেখানে কিন্তু বাংলাদেশ কনসার্টও হয়েছিল, শিল্পীর কনসার্ট হয়েছিল, তার নামটা এই মুহূর্তে আমি বলছি না। কিন্তু সমগ্র বিবেচনার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট কনটেক্সটটা অনেক ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ডেটা কোন জায়গার দিকে আমরা যাচ্ছি। চীনকে বাংলাদেশ, আমি অন্তত যেটা দেখি, যতটা না ডেভেলপমেন্ট পার্টনার, তার চেয়ে অনেক অনেক বেশি ঠিকাদার পার্টনার, কন্ট্রাক্টর। চীন আমাদের অনেক অনেক বেশি কন্ট্রাক্টের কাজে লাগছে।
সুতরাং আমি আমি কোন জায়গায় চীনকে বিবেচনা করব আর কিভাবে উপস্থাপন করব, দেখেন পাকিস্তানকে ইনভাইট করেছে কিন্তু গণতান্ত্রিক সম্মেলনে, কিন্তু পাকিস্তান যায়নি কারণ চীনের প্রেসারে সেখানে যায়নি। সুতরাং এই গুরুত্বটা কিন্তু বুঝতে হবে। আজকের যে ডেভেলপমেন্ট, রাশিয়া এবং চায়না, আজকে একটা নিউজ বেরিয়েছে আরটিতে, রাশিয়ান টেলিভিশনে, সেখানে তারা বলছে রাশিয়া এবং চায়না সেপারেট ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করবে টু এন্ড দ্য মনোপলি অফ ইউএস ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা তো একটা গুরুত্বপূর্ণ খবর। অর্থাৎ আমরা যে সারা পৃথিবীতে যে ট্রেড ট্রানজেকশন করি, সেখানে আমেরিকান রিজার্ভ ব্যাংক ডলারের যে মনোপলি, সেটা কি সত্যি সত্যি আমেরিকার জন্য একটা রেন্ট সিকিং সিচুয়েশন তৈরি করছে কিনা, এটা তো আমরা জানি। সুতরাং তার বিকল্পটা রাশিয়া চায়না তৈরি করছে, আমরা সেদিকে যাব কিনা। কিন্তু আমাদেরটা কিন্তু আমাদের জাতির জন্য তৈরি করে দিয়েছেন ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, আমাদের সকলের সাথে বন্ধুত্ব, বৈরিতা কারোর সাথে নয়। সুতরাং ওই জায়গা থেকে আমি মনে করি যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা বড় জায়গায় অবস্থান করছে। সেই বড় জায়গাটা হলো যে আমি বাংলাদেশের সমৃদ্ধি চাই, বাংলাদেশের নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধি চাই, কি সাথে সেটা চীন হোক, ভারত, আমেরিকা হোক, অথবা ইউরোপিয়ান কমিশন হোক, অস্ট্রেলিয়া হোক, তাদেরকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি, অথবা সমৃদ্ধি বাড়িকে বের হয়ে যাওয়া ইউকে হোক, প্রত্যেককে আমি আমার জায়গা থেকে একটা পার্টনার হিসেবে দেখতে চাই। কিন্তু এট দ্য সেম টাইম বাংলাদেশ ইজ এ পার্ট অফ দি গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম এজ ওয়েল এজ দ্য পলিটিক্যাল সিস্টেম। আমি মনে করি যে আমাদের সেই বিবেচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা যেন সেটা খুব ব্ল্যাঙ্কেট হইতে, আমি আবারও বলি, উড়িয়ে না দেই, আবার একই সাথে খুব বেশি যেন নত যেন হয়ে না যাই। জি, জনাব ইশতিয়াক রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক নানা টানাপোড়েন নিয়ে। আমরা আলোচনার নানা দিককে আমরা গিয়েছি। মানবাধিকার নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে যাদের সাম্প্রতিক র্যাবের বর্তমান এবং সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে রীতিমতো দেশে বিদেশে তোলপাড়, এবং সেখানে সেটা আলোচনা এসেছে যে যতটুকু আমাদের এই নিষেধাজ্ঞা থেকে শিক্ষা নিয়ে, যেটা জেনারেল রশিদ খুব স্পষ্ট করে বলেছেন যে যদি কোথাও কোনো ঘাটতি থাকে সেটুকু যেন আমরা পূরণ করতে পারি, তবে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রাষ্ট্রের কোনো নির্দেশনা বা ভূমিকা আছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। আমি একটু সামনের দিকে তাকাতে চাই। যদি মোহাম্মদ তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি একদম শুরুতেই বলেছেন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এমন যে বাংলাদেশ কেন কারোর পক্ষে আসলে খুব এফোর্ড করা সম্ভব না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব সম্পর্ক বৈরিতা সৃষ্টি করা, সেটা আসলে কোনো কারণে নেই। আমরা একটু যদি সামনের দিকে তাকাতে চাই, যেমন আগামী বছর বাংলাদেশ মার্কিন সম্পর্কের 50 বছর পূর্তি হবে। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিন থমসন আমাদের বিজয় দিবস অনুষ্ঠানে বলেছেন যে তিনি সেই গুরুত্বপূর্ণ মাইল ফলকের অপেক্ষায় আছেন এবং গত 50 বছরে ইউএস বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে সন্তুষ্ট ও গর্বিত। এই আলোকে যদি আমি একটু ভবিষ্যতের দিকে তাকাই, সেই জায়গাটা আপনার কাছে একটু ক্লিয়ার করতে চাই। এবং যে আলোচনাটা বারবার এলো যে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট, এই যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে বা মিসকমিউনিকেশন থাকে, সেই সব জায়গা মিলিয়ে যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই আমি। ধন্যবাদ। আসলে দেখুন, এই রেটরিক গুলির কোনো অর্থ নেই যে 50 বছর পূর্তি হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার, আমরা সামনের দিকে তাকাচ্ছি। আপনি পাশাপাশি চিন্তা করুন, এই যে চীনের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোচমেন্ট, এটারও তো 50 বছর হয়েছে। তাতে করে কি দুই দেশের সম্পর্ক খুব সুন্দর হয়ে গেছে? তা কিন্তু হয়। এগুলি বলা হয়, এটা ডিপ্লোম্যাটিক নাইসটি হিসাবেই বলা হয়, এগুলির কোনো গুরুত্ব নেই। সম্পর্কটা নির্ধারিত হয় মূলত স্বার্থ, সেই স্বার্থটা আজকের হোক অথবা সামনের দিকের স্বার্থ হোক, অথবা এই যে জোট সৃষ্টি করার একটা ব্যাপার স্যাপার থেকে, বিশেষ করে বড় দেশ যারা, শক্তিমান দেশ যারা, তাদের ক্ষেত্রে। কাজেই আমার মনে হয় আমাদের সামনের দিকে তাকাতে হবে আসলে এই স্বার্থের নিরিখে, যে যুক্তরাষ্ট্রের কি স্বার্থ আছে আমাদের সাথে, আর আমাদের স্বার্থ তো আমরা জানি মোটামুটি যুক্তরাষ্ট্র কি কি স্বার্থ আছে সেটা, এবং তার মধ্যে কোনটুকু আমরা গ্রহণ করতে পারবো সেগুলি নিয়ে।
আসলে আমার তিনজন অত্যন্ত বিচক্ষণ সহকর্মী যারা এখানে আজকের আলোচনায় অংশ নিয়েছেন, আমি খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলি শুনেছি এবং বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু এখানে উঠেছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত ইশতিয়াক রেজাও এই পয়েন্টটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কথা, আমাদের মূল ইস্যুটা কিন্তু হলো হিউম্যান রাইটস। মার্কিন যুক্তরাষ্ট্র হিউম্যান রাইটস পালন করছে কিনা সেটা দেখার ক্ষমতা যাদের আছে তারা দেখুন, কিন্তু আমাদের এমনকি আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে অনেকে বেশ চাচামেচি করেছেন যে তারা নিজেরাই তো হিউম্যান রাইটস নিয়ে ভায়োলেট করতেছে, আমাদেরকে কেন বলতে আসে। এইগুলি কথার কোনো অর্থ নেই। বিষয়টা হচ্ছে যে আপনাকে শক্তির নিরিখে সবকিছুর বিচার করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাফোর্ড করতে পারে আমাদেরকে এখানে চ্যালেঞ্জ করতে যে তুমি এখানে ঠিক করছো, আমরা অ্যাফোর্ড করতে পারি না। আমরা অ্যাফোর্ড করতে পারি না মার্কিন যুক্তরাষ্ট্র বলতে যে তোমরাও তো হিউম্যান রাইটস ভায়োলেশন করতেছে। এমনকি এই প্রসঙ্গ উঠেছে যে জর্জ ফ্লয়েডকে সকাল দিন দুপুরে তারা রাস্তায় খুন করেছে, একেবারে ক্যামেরার সামনে করেছে। কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, জর্জ ফ্লয়েডের পরিবারের কাছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্ষমা চেয়েছে। এই জিনিসটা কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না। এবং বিচার কিন্তু হচ্ছে। তো আমাদেরও প্রমাণ করতে হবে যে যখন কোনো ব্যত্যয় ঘটে সেটার বিচার হয়। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাস আছে একটা যে আমাদের দেশে যখন এ ধরনের ঘটনা ঘটে প্রায়ই তার বিচার হয় না। সত্য মিথ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ না, পারসেপশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন HRW যখন কিছু একটা বলে সেটা কিন্তু শোনার মতো কারণ আছে প্রচুর, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং HRW আমরা তো প্রমাণ করতে পারবো না যে তাদের কোনো কারণ আছে আমাদের সাথে অনর্থক শত্রুতা করার। তারা অন্যান্য দেশের সাথে যেভাবে করে আমাদের সাথে সেভাবেই করছে, কারণ তাদের কাজই হচ্ছে এটা, তারা সেই কাজ করছে। তাদেরকে অনর্থক যে শত্রু হবার কোনো মানে নেই। তারা অন্যান্য দেশের ক্ষেত্রেও, প্রচুর দেশের ক্ষেত্রে তারা একক কথা বলে থাকে। যে কতগুলি জিনিস আমাদের এখানে আমরা এক্সেপশন যেটা দেখতে পারি সেটা হলো যে আমাদের চেয়েও যারা খারাপ তাদের অনেককে বা হিউম্যান রাইটস ভায়োলেশন তাদের দৃষ্টিতে, আমি কিন্তু আমাদের দৃষ্টিতে বলছি, তাদের দৃষ্টিতেই আমাদের চেয়েও বেশি হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে যেসব জায়গাতে, সেই দেশগুলিকে কিন্তু তারা তালিকায় নিয়ে আসে। এখানে আমি মনে করি, যেটা আমরা প্রথমে বলেছি এবং আমার সহকর্মীরা সবাই এই ব্যাপারে মোটামুটি এগ্রি করেছেন যে আসলে এর মধ্যে কিছু রাজনীতিও আছে, কিন্তু সেটাকে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে এই মানি না মানবো না বলে কিন্তু আমরা কোনো অগ্রগতি করতে পারবো। এবং অগ্রগতি যাতে আমরা করতে পারি সেটার পথও কিন্তু আবার এই যে দুই একজন মার্কিন কর্মকর্তা ভালো কথা বলছেন, এটা হলো পথ। মানে তারা একদিকে যেমন চাপ সৃষ্টি করছে, অন্যদিকে কিন্তু এই সম্পর্কটাকে যাতে এগিয়ে নেওয়া যায় এবং যেন থেমে না যায় সেই পথও কিন্তু তারা খানিকটা তৈরি করে রাখছেন। আমাদেরকে সেই পথে এগোতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যেন এই ধরনের অভিযোগ যেগুলি আসে দৃশ্যমান ভাবে যেন সেগুলি আমরা বলতে পারি যে দেখো আমরা কিন্তু চেষ্টা করছি এই সমস্যাগুলো সমাধানের। এবং তারপরে আমরা বিহাইন্ড দ্য সিন শুধু ওই 2.5 যে ডিপ্লোমেসির পথ আছে সেটা শুধু না, প্রথম যেটা পথ মানে সত্যিকার অর্থে ফর্মাল ডিপ্লোমেসি, সেখানেও কিন্তু আপনার পর্যায়ের অন্তরালে অনেক কথাবার্তা বলা যায়, সেগুলিতে অনেক অগ্রগতি করা যায়। আমাদেরকে সেটা চেষ্টা করতে হবে। ইশতিয়াক রেজার যে কিছু পয়েন্ট তুলেছিলেন অভিযোগ এর মতো করে, সেটার ব্যাপারে আমি বলতে চাই সেটা হলো যে প্রেস উইং অথবা ডিপ্লোম্যাটিক উইং তারা যে যখন ঘটনাগুলি ঘটছে সেগুলি যে রিপোর্ট করেনি দেশের কাছে এমন কিন্তু কোনো কথা না। আমি মোটামুটি নিশ্চিত যে, যদিও আমার তো কাছে কোনো তথ্য নেই সরকারি কি ঘটেছে না ঘটেছে, কিন্তু আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ধরনের যখন কয়েকজন সিনেটর চিঠি লিখেছেন অবশ্যই সেটা আমাদের সরকারকে জানানো হয়েছে। যদি না জানানো হয়ে থাকে সেটা একটা অস্বাভাবিক। যখন নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্টে কোনো একটা খবর এসেছে সেটা অবশ্যই রিপোর্ট করা হয়েছে। আমাদের সিস্টেমের মধ্যে কিছু তো ডেফিসিয়েন্সি আছেই। আমরা জানি যে এটা রিপোর্ট করার পরেও হয়তো দেখা গেল যে খুব তড়িৎ গতিতে যে একটা কিছু সিদ্ধান্ত নেওয়া বা আমাদের তো আবার জানি যে আমাদের সিস্টেম খুবই সেন্ট্রালাইজ, কাজেই কেউ কোনো কিছু করেন না বা বড় কোনো কিছু করতে এগোন না যতক্ষণ পর্যন্ত না উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে নির্দেশনা পাওয়া যায়। কিন্তু এই সেন্ট্রালাইজেশনের কারণে অনেক সময় কিন্তু একটু দেরিও হয়ে যায় কোনো কিছু বিষয়ে
পরবর্তী পদক্ষেপ নিতে। তো এই সবগুলি এগুলি সবই অনুমান, কারণ এই মুহূর্তে কি ঘটছে সেটা তো আর আমি জানি না। তো আমার মনে হয় আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। তবে আমরা যদি একটু আগে তাদেরকে অ্যাপ্রোচ করতাম, তার মানে এই না যে তারা তাদের যে পরিকল্পনা আছে সেটা থেকে তারা বাদ দিয়ে এগোতো, আমি সেটা মনে করি না। কারণ তারা পরিকল্পিতভাবেই এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে এনেছে বলে আমার বিশ্বাস। এবং HRWর রিপোর্ট বা যে সিনেটরদের যে চিঠি, সেগুলি তাদের সেই সিদ্ধান্ত নিতে সহায়ক হয়েছে। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো যে এই ক্ষতি যেটা হয়েছে সেটা নিয়ে রিজেক্ট করে বা সেটা নিয়ে ওই যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে আমাদের কোনো লাভ হবে না। আমাদেরকে আমাদের পয়েন্টে স্টিক করতে হবে যে হ্যাঁ, প্রথম কথা হলো যে সম্পূর্ণ ডিনাই করা, যেটা যে বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যা ঘটে না, এর চেয়ে এটা একটা আমি মনে করি না যে এটা কোনো সঠিক পদক্ষেপ। এটা এক ধরনের নিজার রিয়াকশন, যেটা নিজার রিয়াকশন কখনো সরকারের পক্ষ থেকে আসা উচিত। এটা পথঘাটের লোকজন বা আমাদের মতো যারা আছে আমরা হয়তো বলতে পারি, কিন্তু সরকারের আরো সাবধান হওয়া উচিত এই ধরনের রিয়াকশন দেখানোর ব্যাপারে। পৃথিবীর প্রতিটা দেশেই বিচার বহির্ভূত হত্যা ঘটে, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যা যখন ঘটলো তখন সেটা রিমেডি করার জন্য বা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এডিকুয়েটলি আগাচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। এই পয়েন্টটাতে আমাদেরকে এগোতে হবে যে হ্যাঁ, কিছু হয়তো এক্সেস ঘটে, যেহেতু আমরা একটা বৈরী পরিবেশে এখন, বিশেষ করে রোহিঙ্গা শিবির এর যে বিভিন্ন ঘটনা ঘটে তার প্রেক্ষিতে, এবং এই যে আমাদের মিয়ানমার সীমান্তে যে অপরাধ, আমরা আমাদের যেটা হৃদসাগ বলেছেন যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সহ, তারা প্রচুর কার্যকলাপ তাদেরকে চালাতে হচ্ছে এবং এটা তাদের উপর একটা প্রেশার, এতে কোনো সন্দেহ নেই। কাজেই আমাদের পয়েন্টটা হতে হবে সরকারি ভাবে এবং ডিপ্লোম্যাটিক ওয়েতেও যে ঘটতে পারে ঘটনা, আমরা বলি না যে কখনোই ঘটে না, কিন্তু আমরা সেখানে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেই, যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এইটা আমাদেরকে দেখাতে হবে, এটাই পথ। আর বাকি যেগুলি প্রেজেন্ট্রিজ আছে, যে 50 বছর হচ্ছে, সেগুলি অবশ্যই আমরাও রিটার্ন প্রেজেন্ট্রিজ দেখাবো এবং সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো। যে ঠিক আছে, যে প্রসঙ্গ আমার অন্যান্য সহকর্মীরা বলেছেন যে এগিয়ে যেতে হবে এবং যে তোমরা আমাদেরকে সহায়তা করো। র্যাবের সৃষ্টিতে প্রথম দিকে প্রচুর সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, আমি জানি। কাজে সেটাই চেষ্টা করতে হবে যে তোমরা সহায়তা করো, আমরা এগুলি সমাধান করার এবং এই ধরনের যার বহির্ভূত সেটা প্রতিহত করার চেষ্টা আমরা করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে সহায়তা। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক শুধু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে না, সব দেশের সাথে সম্পর্ক আসলে পারস্পরিক স্বার্থ, যেটা তহিদ হোসেন খুব পরিষ্কার করে বলেছেন যে পারস্পরিক স্বার্থ, ভৌগোলিক অবস্থান, দুই দেশের সাথে এক দেশের গুরুত্ব ইত্যাদি বিবেচনা করা হয়। এবং আমরা যেটা তহিদ হোসেন খুব স্পষ্টভাবে বাংলাদেশের করণীয় এবং সামনের দিকে তাকিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। নিশ্চয়ই যারা নীতি নির্ধারক তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। ভালো থাকবেন সবাই।